কিছু দেখা যাচ্ছে না। ক্লাস কি শুরু হয়েছে? ক্লাস এখনো শুরু হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, কেমন আছেন? ভালো আছেন আপনারা সবাই? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো বেশ কিছু জিনিস শিখেছি, কিছু ড্রয়িং করেছি, সেটা বলেছিলাম একটু পরীক্ষার পরে পরীক্ষা, মানে ঈদের পরে পরীক্ষা নিয়ে কথা বলো। আজকে তো হবে না, একটা ঘোষণা দিয়ে পরীক্ষা নিতে হবে। তো আপনারা এটা কবে দিতে চাচ্ছেন? এখন তো সবাই ফ্রি। বলছি আমাদের পরীক্ষা মানে কোন কোন বিষয়ের উপর হবে, মানে এই বিষয়ে মানে যে কয়টা কোশ্চেন আমাদের আচ্ছা, হয়েছে হ্যাঁ, এগুলোর উপরে? আচ্ছা, যে কোনো একটা প্রশ্ন দেবো আর যে কোনো একটা বা দুইটা ড্রয়িং দেবো। আমি যা পড়িয়েছি ও তার আচ্ছা, ভিতরেই। জি জি জি, ওটা আমাদের বলে দিয়ে আর ডেটটা জানিয়ে দিলে হবে মানে সবার। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের তিনজন শিল্পী আছে, খুব গুণী শিল্পী, বাংলাদেশের ইতিহাসে 3-4 জন গুণী শিল্পী আছে। ঠিক আছে, তার ভিতরে সব থেকে উল্লেখযোগ্য যেগুলা, তার মধ্যে আছে হলো জয়নুল আবদিন, কামরুল হাসান, এস এম সুলতান, এটাকে শেখ মোহাম্মদ সুলতান বলা হয়, আর আরেকটা আছে শিল্পী মোহাম্মদ কিবরিয়া। এই 4জন শিল্পী বাংলাদেশের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। এই মূলত এই বিষয়ে লেখাপড়া করতে গেলে এই শিল্পীদের নাম, শিল্পীদের শিল্পকর্ম, শিল্পীদের জন্ম, শিল্পীদের কি কি শিল্পকর্ম আছে, কখন কোন শিল্পকর্ম তৈরি করেছে, কি কি অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তার কনসেপ্ট কেমন ছিল, কি বিষয় নিয়ে সে হলো চিত্র অঙ্কন করেছে, তারপরে কি মাধ্যমে চিত্র অঙ্কন করেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সে কি করে বিখ্যাত হলো, ঠিক আছে, সে কোন প্রফেশনে ছিল, কোন প্রতিষ্ঠানে হলো সে লেখাপড়া করেছিল, ঠিক আছে, তার উদ্দেশ্য কি ছিল, সে কোন আন্দোলনে ছিল, এই যে প্রেক্ষাপটগুলো বেশিরভাগ আসে। এবং সর্বোপরি যেটা হয়, কোন একটা শিল্পীর নাম বলবে না। যেরকম আমরা আহ শুধু নৈবেত্তিক দিকে আমরা দেখবো, এটা অনেক সময় কমন আসে, যারা অধিকাংশ এখানে চাকরি পরীক্ষার্থী, যারা অনেকে চাকরি পরীক্ষা দেয়, বলে কি মনপুরা সত্তর কি, মনপুরা সত্তর কি বলে, এটা একটা চিত্রকর্ম, এটা জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম। এরকমই প্রশ্ন আসে। আমার সাথে যদি কেউ একমত হন একটু বলবেন, কারোর সাথে কি এটা কমন পড়েছে কিনা। জি ভাইয়া, তো জি আসে, এই কোশ্চেনটা আসে, হ্যাঁ, এটা জি আসে দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক এইরকম সমসাময়িক আমাদের যেসব শিল্পী, এদের শিল্পকর্মগুলো বা তাদের চিত্রকর্মগুলোকে আমাদের জেনে রাখতে হবে। প্রশ্ন কিভাবে আসবে, এখন যদি বলে যে একটা চিত্রের কথা বলি, যে মনপুরা সত্য, যেটা জানে সবাই, এই মনপুরা সত্য চিত্রকর্মটির সংক্ষেপে বর্ণনা দাও, তাহলে আমাকে কিন্তু এই চিত্রকর্মের বর্ণনা দিতে হবে এবং কে ওই শিল্পী সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বোঝা গেল? তাহলে একজন শিল্পী, আমরা এই 4জন শিল্পী সম্পর্কে জানবো। এই 4জন শিল্পী সম্পর্কে প্রত্যেক বলি, এখান থেকে প্রশ্ন আসবে হলো, আপনাদের এই পরীক্ষা হবে না, এখানে আসবে, আপনাদের ফাইনাল পরীক্ষা হবে, সেখানে এই 4জন শিল্পীর ভিতরে যে কোনো একটা শিল্পী বা দুজন শিল্পী দেবে, দিয়ে প্রশ্ন করবে। আচ্ছা, আপনি এনটিআরসি যখন ওই যে নৈবেদিক টিক পরীক্ষা দেবেন, তখন এই 6জন শিল্পী থেকে আপনার প্রশ্ন, সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসবে। আবার কি হবে, যখন দেখা যাচ্ছে আপনি এই সাবজেক্টে পড়াবেন, তখন দেখবেন এই শিল্পীদের নামই আগে আসছে, ঠিক আছে, কারণ এই শিল্পীগুলো মূলত এই বাংলাদেশের এই শিল্পকলা, এই চারুকলাকে প্রতিষ্ঠা করেছে, তারা প্রতিষ্ঠাতা, তারা দূরদর্শী ছিলেন। সুতরাং সেই শিল্পী সম্পর্কে আমরা জানবো। আমি লেকচার আকারে দেবো নাকি আপনারা লিখে নেবেন, সেটা ভালো হয়। লেকচার আকারে আজকে দেন, আজকে লেকচার আকারে নেন নাকি? বলি, আপনারা তো এই কোশ্চেন গুলো তো বাংলাদেশের শিল্পকলার যে সাবজেক্ট আছে ওইটার কোশ্চেন, এটা কি এর সাথে করাবেন? হ্যাঁ, এখন তো হ্যাঁ, আমাদের হ্যাঁ, বিশ্ব সভ্যতার ইতিহাস চলছে। বসে সভ্যতা ইতিহাস চলছে, সব একটু কম্বাইন করে না নিলে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করতে হবে, ঠিক আছে। বিশ্ব সভ্যতার মানে ইতিহাসে সব এখনো আমাদের, একসাথে করাতে চাচ্ছেন, মানে এই সাবজেক্টের পাশাপাশি ওটাও হ্যাঁ, মানে হ্যাঁ, 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 রাখতে চাচ্ছেন? ঠিক, আচ্ছা, জি, যখন যেটা আচ্ছা। হয়, সব থেকে ইম্পর্টেন্ট গুলো মানে যাতে আর টাচ করে যায়, যাতে এরকম না হয়। যেহেতু আমি সাজেশন দিয়ে দিয়েছি, যথেষ্ট সাজেশন দিয়ে দিয়েছি, এবং আমার জন্য প্রশ্নগুলো টাচ, অনেক সময় হয় যে দেখা যাচ্ছে খুব দ্রুত পরীক্ষা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট স্যার কোশ্চেনগুলো আমি করানো হয়নি। সাজেশন পাইনি।
সাজেশন এই দিয়ে দুবার দিয়েছি, তাইলে তো সাজেশন ক্লাসে যদি আমি নিই তাহলে কি স্যার করবো? আমরা নতুন তো ওই ইসে ঢুকতে পারছি না, একটা লিংক দিছিল ওইখানে ঢুকতে পারতেছি না স্যার। আচ্ছা দেখি তাহলে আমি কথা বলবানি। আচ্ছা, আর আমাকে আরেকজন একটু হেল্প করবেন। আমি জানি এই সাজেশন অনেকে লিখে নিয়েছেন, সুতরাং আপনারা আপনাদের ফোনে যদি একটু আপলোড করে দিতেন তাহলে খুব ভালো হতো। সবাই সবাই মিলে যদি করে, দেখা যাচ্ছে আপনি আজকে হেল্প করলেন, আপনারা দেখো কোনো এই বিষয়ে সাজেশন কোনো একজন ভাইয়া student বলি, করেছে। এই সাজেশনটা কি মানে ছবি তুলে কি এতে দেবো তাহলে, মানে এই হ্যাঁ গ্রুপে, হ্যাঁ হ্যাঁ তাহলে সবাই হ্যাঁ নিতে হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই জি নিতে আর পারে। স্যার। জি আচ্ছা। এটাই ভালো। স্যার এই সাজেশন বলেন। স্যার সাজেশনটা গ্রুপে দিলে পরে সবাই তাহলে দেখতে পারবি না, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। তাহলে আমার আর বারবারই আচ্ছা। করা লাগবে না, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। জি আমরা আজকে শিল্পী কামরুল হাসান সম্পর্কে একটু ভালো করে জানবো, ঠিক আছে? শিল্পী কামরুল হাসান কে ছিলেন, তার জন্ম কোথায় হয়েছিল, তার পিতাকে, তার মাতাকে, এই সব নিয়ে আমরা মূলত একটু লেকচার আকারে জানবো, ঠিক আছে? আমরা একটু লেকচার আকারে জানবো। আমি শর্ট নোট করেছিলাম, এই যে বাংলাদেশের হাজারো বছরের লোকজ ঐতিহ্য, আমাদের ঐতিহ্য কিন্তু লোকজ যে ধারা সেটা কিন্তু হাজার বছর ধরে চলে আসছে, সেই পাল আমল, সেই গুপ্ত, তারপরে এই মৌর্য, এইভাবে করে মৌর্য, গুপ্ত, পাল, সেন, একটা পর্যায়ে মুসলিম শাসনকাল, এইভাবে করে চলে আসছে। একটা কথায় হাজার বছর ধরে চলে আসছে। তার আগে বিভিন্ন জনপদ ছিল, ঠিক আছে? একসময় শাসনকাল ছিল, বঙ্গ নাম ছিল, গৌড়, রাঢ়, সমতট, এগুলো আমরা অনেকে জানি, ঠিক আছে? যারা বিশেষ করে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা আরো এগুলো সম্পর্কে বিস্তারিত জানেন, ঠিক আছে? এই হাজারো বছরের যে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের যে ধারক এবং বাহক, যে যিনি, ঠিক আছে, মানে বর্তমানের প্রেক্ষাপটে তিনি কামরুল হাসান। আমরা এভাবে বলতে পারি, বাংলার হাজারো বছরের লোকজ ঐতিহ্যকে যিনি চিত্রের ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন তিনি হলো কামরুল হাসান। মানে তিনি সাধারণত পাশ্চাত্য ধারার কোনো চিত্র অঙ্কন করতেন না, তিনি পাশ্চাত্য ধারার পাশ্চাত্য ধারার কোনো চিত্র অঙ্কন করতেন না, প্রাচ্য ধারার চিত্র অঙ্কন করেন। প্রাচ্য কি আর পাশ্চাত্য কি, এগুলো আপনারা দ্বিতীয় সেমিস্টারে গিয়ে পাবেন। প্রাচ্য হলো আমাদের ভারতীয় উপমহাদেশের শিল্পকর্ম, আর পাশ্চাত্য হলো ইউরোপ বা তথা পশ্চিমা বিশ্বের শিল্পকর্মকে আমরা বুঝি, ঠিক আছে? তো উনি মূলত আমাদের দেশীয় শিল্প ধারাটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, ঠিক আছে? তিনি শুধু লোকজ ধারার সাথে সবকিছু সমন্বয় করতে চেয়েছিলেন। এখানে বলেছি যে তিনি লোকজ ধারার সাথে আধুনিক শিল্প সত্তার মিলন ঘটিয়ে একটা নিজস্ব শিল্প, একটা মাত্রা তৈরি করেছিলেন, মানে নতুন একটা শিল্প ধারা তৈরি করেছিলেন। এক কথায় আধুনিক শিল্প ধারা আবার প্রাচীন লোকজ শিল্প ধারা দুটো একত্রে মিলিত করে তিনি একটা নতুন শিল্প ধারা তৈরি করেছিলেন। তাহলে আমরা কি বলতে পারি, আমরা ভূমিকা এভাবে বলবো, বাংলার হাজারো বছরের লোকজ ঐতিহ্যকে যিনি চিত্রের ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন তিনি শিল্পী কামরুল হাসান, যিনি লোকজ ধারার সাথে আধুনিক শিল্প সত্তার মিলন ঘটিয়েছিলেন এবং নিজস্ব শিল্প তৈরি করেছিলেন, ঠিক আছে? এটা মূলত আমরা প্রাথমিক স্টেজে বলতে পারি, ঠিক আছে? আবার বলি, কামরুল হাসান তিনি একাধারে ছিলেন একজন সাহিত্যিক, একজন সুবক্তা, একজন শিল্পী, একজন লেখক এবং সমালোচক, একজন মুক্তিযোদ্ধা, ঠিক আছে? এই যে বিভিন্ন, কিন্তু তিনি একজন সমালোচকও ছিলেন এবং শিল্পীও ছিলেন, ঠিক আছে? সমালোচক কি, যে মূলত শিল্প সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করছে, সমযোগ আলোচনা, এগুলো সব দ্বিতীয় সেমিস্টারে আছে, আপনাদেরকে এগুলো সবই পড়াবো। এখানে এ আছে শিল্প সমালোচনা কি, এই নিয়ে আপনাদের প্রশ্ন আছে। পরবর্তীতে কি তার জন্ম পরিচয়, কামরুল হাসান জন্মগ্রহণ করেছিলেন 1921 সালের 2 ডিসেম্বর কলকাতায়, ঠিক আছে? কলকাতার বর্ধমান জেলার, পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তার বাবার নাম ছিল আবু সরাফ মোহাম্মদ, এই না, তার মূলত তার নাম ছিল আবু সরাফ মোহাম্মদ সাতন, ডাক নাম ছিল হলো, তার ডাক নাম ছিল সাতন। মানে লিখতে পারছি না, একটু হ্যাঁ, মানে সালটা আরেকবার বলেন। আচ্ছা, ছোট ছোট কয়েকটা জিনিস বলে দিই। মূলত তিনি 1921 সালে জন্মগ্রহণ করেন, 1921 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? পশ্চিমবঙ্গে, কলকাতার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন 1921 সালে, কলকাতার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা। এটা কি দেখা যাচ্ছে কি জি ক্লিয়ার? যাচ্ছে। আচ্ছা, তাহলে 1921 সালে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল আবু সরাফ মোহাম্মদ কামরুল হাসান। আমাদের ক্লাস একটু ভালো লাগে না।
কামরুল হাসানটা মেলা বড়, একদিনে হয়, অনেক সময় হয় না। তাহলে 1921 সালে জন্মগ্রহণ করেন, তার নাম ছিল আবসরা মোহাম্মদ কামরুল হাসান, ডাক নাম ছিল সাতন। ডাক নাম ছিল সাতন, ডাক নাম ছিল সাতন। স্যার ঠিক ওটা কি আছে, আবু সারফ না সারক? ওটা কি ক হবে না ফ হবে? সাতন দন্তস্বয়কার ত দন্তান্ন, সাতন, সাতন, আবু সারাফ মোহাম্মদ সাতন তার মূলত। কিন্তু আপনারা কিন্তু উল্লেখ করবেন তিনি একজন সাহিত্যিক ছিলেন, একজন শিল্পী ছিলেন, একজন সুবক্তা ছিলেন। ঠিক আছে, এক কথায় আমরা বলতে পারি তিনি শাশ্বত বাঙালির, হাজার বছরের শাশ্বত বাঙালির যে ধারক এবং বাহক ছিলেন। হাজারো বছরের যে শ্রেষ্ঠ বাঙালি, তার ভিতরে কিন্তু কামরুল হাসান একজন কিন্তু বিখ্যাত ব্যক্তি। একজন সংগঠক ছিলেন, একজন লেখক ছিলেন, একজন শিল্পী ছিলেন, সুবক্তা ছিলেন। এক কথায় তিনি সুবক্তা ছিলেন। ঠিক আছে, তাহলে 1921 সালে 2 ডিসেম্বর, এটা তো বলিনি, 2 ডিসেম্বর, 1921 সালে 2 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। আচ্ছা, এবার বলি তার বাবার নাম হলো মোহাম্মদ হাশেম। তার বাবার নাম হাশেম, অনেক সময় লাগে না, কিন্তু আপনারা যদি বিশেষ করে বাবার নাম হাশেম আর মার নাম হলো আলেয়া খাতুন। তার বাবা ছিলেন মূলত একটা কবরস্থান, স্থানীয় যে কবরস্থান সেখানকার কেয়ারটেকার দায়িত্ব ছিলেন, মানে অনেক বড় ফ্যামিলি ব্যাপারটা তাও নয়, সেখানকার কবরস্থানের একজন কেয়ারটেকার ছিলেন, মানে তত্ত্বাবধায়ক ছিলেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো 1947 সালে ইমরুল ছদ্মনামে তিনি মূলত 1947 সালে ইমরুল, এই যে ইমরুল ছদ্মনামে কার্টুন তৈরি করতেন এবং তা পত্রিকায় ছাপা হতো। 1947 সালে ইমরুল ছদ্মনামে কার্টুন তৈরি করতেন এবং তা পত্রিকায় তা ছাপানো হতো। মানে তখন তার বয়স খুবই অল্প ছিল সেই সময়টা, এগুলো ছদ্মনাম ব্যবহার করে তখন তিনি আঁকতেন। আবার একটা জিনিস বলি, কামরুল হাসান ছোটবেলা থেকেই মূলত তার ভেতরে যে শিল্প সত্তা ছিল, অনেক ছোট থেকেই কিন্তু এই শিল্প সত্তা তার ভেতরে জেগে ওঠে। এই জন্য তিনি ছোট থেকেই আঁকা বা চিত্র অঙ্কনের প্রতি তার একটা প্রচন্ড আগ্রহ ছিল। ঠিক আছে, সেই আগ্রহ থেকেই মূলত তিনি চিত্র অঙ্কন করতেন। এবার আমরা বলি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কামরুল হাসান নিজেকে পটুয়া বলতেন। পটুয়া মানে কি, যিনি পটচিত্র আঁকেন, মানে কাপড়ে চিত্র আঁকেন। নিজেকে পটুয়া বলতে পরিচয় দিতে তিনি পছন্দ করতেন। তাহলে এখানে বলি পটুয়া, তাই ওনাকে বলা হয় পটুয়া কামরুল হাসান। তাহলে কামরুল হাসানের সাথে কিন্তু পটুয়া জড়িত, যদিও তিনি পটচিত্র এঁকে বিখ্যাত হতে পারেননি, তার সমসাময়িক আরো অনেক শিল্প মানে মাধ্যমে তিনি মূলত এই অর্জন করেন, কিন্তু তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে পছন্দ করতেন। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতেন। ঠিক আছে, তিনি মূলত অনেকগুলো পটচিত্রও তৈরি করেছিলেন। ঠিক আছে, এবং তার পটচিত্র সম্পর্কে অনেক সুন্দর ধারণা ছিল পটচিত্র সম্পর্কে। কারণ পটচিত্র বাংলার লোকজ ঐতিহ্যকে দেখা যায়। এখানে আমরা অনেকটা বায়োস্কোপের মতো, কিন্তু পটচিত্রগুলো এরকম সামনে, চোখের সামনে আসে, একটা একটা কাহিনী কিন্তু চলে যায়। পটচিত্রগুলো দেখতে কিন্তু সুন্দর, কাপড়ে আঁকা চিত্র, এক কথায় কাপড়ের উপর এক ধরনের কাহিনী চিত্র। ঠিক আছে, স্যার, পরিচয়ের পরে কি লিখেছেন? কোনটা? নিজেকে পটুয়া বলে পরিচয় দিতেন বা পরিচয় দিতে পছন্দ করতেন, এইটাই লিখেছি। আচ্ছা, তার শিক্ষা জীবনের কথা যদি বলি, শিক্ষা জীবন বলি, শিক্ষা জীবনটা প্রথমে শুরু হয় হলো কলকাতার মডেল এম স্কুল। তাহলে মডেল এ এম ই স্কুল, মডেল এম ই স্কুল। ঠিক আছে, এখানে মূলত তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি সেখান থেকে ভর্তি হন ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, কলকাতা, কলকাতা ইনস্টিটিউট অফ আর্টস।
কলকাতা ইনস্টিটিউট অফ ফাইন আর্টসে তিনি ভর্তি হন এবং সেখানে তিনি শিল্প শিক্ষা গ্রহণ করেন। ঠিক আছে, সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন। এবং শিক্ষা জীবনে তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন। তিনি মূলত সেই সময় চিত্র অঙ্কন করে বেঙ্গল যে একটা মানে সেই সময় তো পূর্ব বাংলা পশ্চিম বাংলায় এক ছিল, 45 সালের আগের কথা বলছি। সেই সময় তিনি বেঙ্গল চ্যাম্পিয়ন হন, মূলত একটি চিত্র অঙ্কন করে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়, মূলত ভৌতিক একটি চিত্র অঙ্কন করে মূলত বেঙ্গল চ্যাম্পিয়ন হয়। তার আরো ব্যাপারগুলো আছে, আমরা সামনে জানবো। তাহলে শিক্ষা জীবনে তাহলে মডেল এইম স্কুল বা বলে কলকাতা ইনস্টিটিউট অফ ফাইন আর্টসে পড়াশোনা করেন, এটাই। এখন আমরা জানবো হলো তার কর্মজীবন। কর্মজীবন যদি বলি, শিক্ষা জীবন আলাদা, কর্মজীবন। কর্মজীবন কি দেখি। কর্মজীবন প্রথমে তো তিনি মূলত, তখন তো দেশ ভাগ হয়ে গেছিল, দেশ ভাগ হয়েছিল 1947 সালে দেশ ভাগ হয়। পরবর্তীতে তিনি 1948 সালে ঢাকায় আসেন। 1948 সালে ঢাকায় এসে এবং জয়নুল আবেদিনের সাথে ঢাকায় আর্ট ইনস্টিটিউটে প্রতিষ্ঠা করেন এবং তিনি সেখানে মূলত শিক্ষক হিসেবে, তখন তো এখন যেরকম ঢাকা ইউনিভার্সিটির যে চারুকলা অনুষদ, সেই অনুষদটা কিন্তু সেই সময় কিন্তু ছিল না। তারা কামরুল হাসান এবং জয়নুল আবেদিন মিলে মূলত এই আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবং সেখানে শিক্ষকতা করেন। আচ্ছা, এরপরে যদি বলি 1960 সালে, 1948 থেকে 1960 সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউটে হয়। তারপরে 1960 থেকে 67, 1960 থেকে 78 সাল পর্যন্ত। 1978 সালে হলো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের প্রধান ছিলেন। বাংলাদেশ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের কর্পোরেশনের নকশা বিভাগের প্রধান ছিলেন। আবার 1971 সালে মূলত তিনি মূলত প্রবাসী বাংলাদেশী সরকারের তথ্য ও প্রচার বিভাগের প্রধান ছিলেন। তথ্য ও প্রচার বিভাগের প্রধান, প্রবাসী সরকারের তথ্য ও প্রচার বিভাগের প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি 1971 সালে তথ্য ও প্রচার বিভাগের প্রধান ছিলেন বাংলাদেশ সরকারের। মুক্তিযুদ্ধকালে যে সরকার আমরা গঠিত হয়েছিল 10 এপ্রিল, সেই সময় কথা বলছি। এটা মূলত তার কর্মজীবন। এবার বলি তিনি পুরস্কার ও সম্মাননার কথা বলি। তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, বুঝতে দিলাম। তিনি অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন, শুধু মুখে বলছি কি কি পুরস্কার পেয়েছে, অনেকগুলো পুরস্কার পেয়েছে। সেখানে হলো 1979 সালে দেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার পায়। ঠিক আছে, তারপরে প্রেসিডেন্সি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পায় 1965 সালে। তারপরে চারুশিল্পী সংসদ সম্মাননা পেয়েছিলেন 1984 সালে। আরো আছে একাডেমিক ফেলো, বাংলাদেশের একাডেমিক ফেলোশিপ পেয়েছিলেন 1985 সালে। এছাড়াও 1965 সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার পেয়েছিলেন। এটা প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার কিন্তু শুধু কামরুল হাসান পাননি, জয়নুল আবেদিনও পেয়েছিলেন। এই এতগুলো পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছিলেন। এখানে এটা অনেক সময় না দিলেও হয়, এটা স্ক্রিপ্ট করলে হয়, শুধু জানাই দিলাম যে তিনি মূলত স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন এবং অসংখ্য পুরস্কার ও সম্মাননা কিন্তু পেয়েছিলেন।
এবার বলি তার চিত্রের বিষয় কি। আমি প্রথমেই বলেছিলাম যে তার চিত্রের বিষয় হলো আবহমান গ্রাম বাংলার চিত্রকর্ম। এখানে হাজারো বছরের যে লোকজ ধারা তার সাথে আধুনিক ধারার মিশ্রণ মিলেই মূলত তার চিত্রকর্মগুলো। এটাই ছিল তার শিল্পের বিষয়বস্তু। মাধ্যম কি কি ব্যবহার করতেন শিল্পের মাধ্যম হিসেবে, তিনি এমন কোন মাধ্যম ব্যবহার করতেন না, তাদের মধ্যে শিল্প মাধ্যম। ঠিক আছে, তিনি মূলত এখানে আর কি শিল্পের কি কি মাধ্যম ব্যবহার করেছিলেন তাহলে বলি। এখানে জল রং, তেল রং, লিথোগ্রাফি, এটা লিথোগ্রাফি নয়, সে থৌকার গারফলাকার হয় লিথোগ্রাফি, এটা একটা মাধ্যম। তারপর হলো ছাপাই চিত্র, কালি কলম, পটচিত্র, ভাস্কর্য। ঠিক আছে, পেন্সিল, এই যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করতেন। তো অনেকগুলো মাধ্যম ব্যবহার করেছিলেন তার শিল্পে। ঠিক আছে, এমনকি তিনি প্রাকৃতিক রঙও ব্যবহার করেছেন। এবং তিনি যা যা এঁকেছিলেন শখের হাড়ি, মাটির পুতুল, লক্ষ্মীশ্বরা, এই যে লোকজ ধারা, এগুলো কিন্তু তিনি প্রসার ঘটিয়েছিলেন এবং সেটা ব্যাপক আকারে প্রসার ঘটিয়েছিলেন। তিনি এক প্রকারের একটা শিল্প আন্দোলনই করেছিলেন, লোকজ শিল্প আন্দোলন করেছিলেন এক কথায়। শিল্প মাধ্যম এবং তার শিল্পের বিষয়বস্তু, বিষয়বস্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিষয়বস্তু কিন্তু ইম্পর্টেন্ট, আমি কি বিষয়বস্তু বলেছি কিন্তু মুখে। ওই যে বিষয়বস্তু হলো আবহমান গ্রাম বাংলার যে লোকজ ধারা এবং লোকজ ধারার সাথে আধুনিক ধারা, এটা কয়েকবার বললাম এই কথাটা। এবার আসবো যে তার শিল্পকর্ম, এবারে কিন্তু ইম্পর্টেন্ট কাজ। এতক্ষণ তো আমরা জানলাম, তাহলে কামরুল হাসানের জীবন সম্পর্কে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়েছি। তিনি মূলত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ভিতরে তিনি একজন। তিনি লোকজ ধারার সাথে আধুনিক শিল্প ধারার মিলন ঘটিয়ে একটা নিজস্ব শিল্প ধারা তৈরি করতে চেয়েছিলেন এবং তা তিনি অনেকটাই সফলও হয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি একাধারে ছিলেন শিল্পী, একজন কবি, একজন সংগঠক, ঠিক আছে, সুবক্তা। হ্যাঁ, একাধিক গুণাবলী ছিল তার। তিনি অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন। কলকাতা এএবি স্কুল থেকে তিনি লেখাপড়া করেন। পরবর্তীতে তিনি সেখান থেকে আহ, কলকাতা ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এ লেখাপড়া সম্পূর্ণ করেন। 1948 সালে দেশভাগের পরে এখানে আসেন। ভারতীয় উপমহাদেশ থেকে এই ভারত ছেড়ে বাংলাদেশে আসেন এবং এখানে জয়নুল আবেদিনের সাথে কাজ করা শুরু করেন। পরবর্তীতে 1978 সালে 1968 থেকে 1900 কত থেকে বললাম, কত সাল বললাম, 1960 থেকে 1978। 1960 থেকে 1978, হ্যাঁ 78 পর্যন্ত। 1960 থেকে 1978 পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নকশা বিভাগের তিনি প্রধান ছিলেন। ঠিক আছে, এবং বাংলাদেশের তথ্য এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তথ্য ও প্রচার বিভাগের কিন্তু প্রধান ছিলেন তিনি। অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এবং তিনি যে তার চিত্রের এই প্রথমে বলি তার চিত্র বিষয়বস্তু ছিল, বিষয়বস্তু লোকজ ধারা, তারপরে আধুনিক ধারা, স্যার, উনি তারপরে তাদের 1971 সংমিশ্রণ, সালে নিজস্ব শিল্প। বাংলাদেশে কি ছিলেন, এটা যদি একবার বলেন। হ্যাঁ হ্যাঁ 1971 সালের বাংলাদেশের কি হ্যাঁ, ছিলেন উনি? তথ্য ও প্রচার, বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগের প্রধান ছিলেন। এই যে বেতার কেন্দ্র যেগুলো ছিল, তথ্য ও প্রচার বেতার কেন্দ্রের প্রধান ছিলেন তিনি। তবে এটা লিখে নিতে পারেন যে তিনি 1979 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। এটা 1979 সালে তিনি কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন, এটা লিখে নিতে পারেন, সব পুরস্কার লেখার দরকার নাই। আর বলেছিলাম তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে পছন্দ করতেন, কারণ তিনি পটচিত্র পছন্দ করতেন। লক্ষ্মীশ্বরা, শখের হাড়ি, মাটির পুতুল, এই বিষয়গুলো তার অনেক বেশি টানতো। ঠিক আছে, এখন এবং তার শিল্প মাধ্যমগুলো তো বললাম, তেল রং, জল রং, লিথোগ্রাফি, ভাস্কর্য, হ্যাঁ, কালি কলম, মাটি, এক কথায় তিনি যা পেয়েছেন তাই দিয়ে তার চিত্র অঙ্কন করেছেন। এবার আমরা যাবো তার চিত্রকর্ম।
তার যেসব চিত্রকর্মগুলো আছে সেই চিত্রকর্মগুলো আমরা দেখবো। মূলত আমি আপনাদের এই চিত্রকর্মগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা নেটে সার্চ দিয়ে চিত্রকর্মগুলো দেখে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনি সার্চ দিলেই আসবে কামরুল হাসানের চিত্রকর্ম। যেরকম আমি এখানে প্রথমে একটা চিত্র অঙ্কন করি, নাম্বার 1 উকি। এই চিত্রের নাম হলো উকি, এটা একটা বিখ্যাত চিত্রকর্ম। উকি উকি এই চিত্রকর্মের নাম হলো উকি। 1967 সালে গোয়াশ পদ্ধতি, মানে জল রঙে গোয়াশ পদ্ধতি আঁকে, ঠিক আছে? 1967 সালে 1967 সালে গোয়াশ মাধ্যমে জল রঙের একটা পদ্ধতির নাম হলো গোয়াশ। এখানে গ্রামীণ একটা নারীকে দেখানো হয়েছে। আপনারা যখন চিত্রকর্মটা দেখবেন তখন বুঝতে পারবেন একজন নারী, তিনি মূলত জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছেন, তার পরনে সাদা রঙের একটি কাপড়, ঠিক আছে, শাড়ি পরা, আর পাশে সাইড একটা হন। কলস, এবং তিনি বাইরে উঁকি দিচ্ছেন। এই উঁকি চিত্রকর্মটা একটা অসাধারণ চিত্রকর্ম। একটা মহিলাকে দিয়েই যে একটা প্রাকৃতিক একটা ব্যাপার ঘটিয়েছে, তিনি এটা দেখাচ্ছে। চিত্রকর্মটা আমি আবার বলি, এই উঁকি চিত্রকর্মটি একজন নারী, মূলত তার পেছনের অংশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনি একটি জানলা দিয়ে উঁকি মারছেন, উঁকি দিচ্ছেন, উঁকি দিয়ে দেখছেন বাইরের প্রকৃতি বা কোনো কিছু হয়তো তিনি অবলোকন, সেটাই তিনি মূলত, এটা একটা ছবি, একটা মনে হচ্ছে যেন একটা, বিভিন্ন ভাবে আপনি ভাবতে পারেন সে কি দেখছে, কোনো একটা কিছু দেখছে। আশেপাশে কিছু আসবাবপত্র আছে। এটা একটা বিখ্যাত চিত্রকর্ম জয়নুল আবদিনের উকি চিত্রকর্ম। এখন যদি বলে, প্রশ্ন আছে উকি কি, তাহলে উকি হলো কামরুল হাসানের একটি চিত্রকর্ম, যা 1967 সালে মূলত ওয়াশ মাধ্যমে আঁকা হয়, যেটি একটি জল রং পদ্ধতি। এবং এই চিত্রকর্মে দেখা যাচ্ছে একজন নারী, আপনারা কিন্তু এই উকি চিত্রকর্মটা আপনারা ওই দেখে নেবেন, ফ্রেমে দেখে নিলে আপনি বর্ণনাটা দিতে পারবেন। একজন নারী অবয়ব, যেখানে একটি জানলার পাশে তিনি উকি দিচ্ছেন, একটি চাষের বেড়া বা একটা পাটকাঠির বেড়া, সেই বেড়ার মাধ্যমে তিনি উকি দিচ্ছেন, তার পাশে আসবাবপত্র রয়েছে, ঠিক আছে? এবার শাড়ির রং টং যা দেখবেন তাই দিয়ে করবেন, সাদা রঙের শাড়ি, পাশে ব্রাউন রঙের কালার মূলত যে চিত্র ফুটে উঠেছিল, এই ব্যাপারগুলো থাকবে। আপনারা যখন চিত্রগুলো দেখবেন, আপনারা তো বর্ণনা শিখিয়ে দিয়েছি, তখন আপনারা পারবেন। নাম্বার 2, 2 নম্বর চিত্রকর্ম বলি। স্নান শেষে, এই চিত্রকর্মটার নাম হলো স্নান শেষে। এটা হলো 1968 সালে লিথোগ্রাফি প্রসেসে, 1958 সালে লিথোগ্রাফি মাধ্যমে আঁকা। লিথোগ্রাফি প্রসেসের মাধ্যমে আঁকা 1958 সালে এই চিত্রকর্মটি এঁকেছে। 1958 সালে লিথোগ্রাফির মাধ্যমে মূলত এখানে গ্রামের নারীদের সচরাচর স্নানের দৃশ্য কিন্তু দেখানো হয়েছে, জ্যামিতিক গড়নের মাধ্যমে মূলত এটি প্রকাশ করা হয়েছে। মানে একটা স্নানরত নারীকে দেখানো হয়েছে, যেখানে তিনি স্নান শেষে কলস ভরে নিয়ে তিনি আসছেন, এমন একটা চিত্র। আপনারা এই স্নানরত রমণী, এটা আপনারা স্নান শেষে, ঠিক আছে? ও সরি সরি, ভুল হয়েছে আমার, একটু বর্ণনাটা ভুল হলো, সরি। এই চিত্রকর্মটা আমি দেখেছিলাম, এটা মূলত স্নান শেষে একজন নারী চুল আশ্রানোর দৃশ্য, চুল ঝাড়ে যা, যে প্রেমিকের এইভাবে করে চুল ঝাড়ে, ওরকমই একটা দৃশ্য, চুল ঝাড়ার দৃশ্য, মানে গোসল শেষে কাপড়ের আঁচল দিয়ে চুল ঝাড়ার দৃশ্য, মূলত এই হলো স্নান শেষে, ঠিক আছে? বর্ণনাটা একটু ভুল হয়েছে, আমি দুঃখিত। 1958 সালে লিথোগ্রাফির মাধ্যমে আঁকা এই চিত্রটি মূলত একটি স্নান শেষের দৃশ্য। একজন নারী স্নান শেষে তার চুল ঝাড়ার দৃশ্যকে তিনি এত মনোরম বা সুন্দরভাবে ফুটে তুলেছিলেন। আসলে এখনো পর্যন্ত আমরা এরকম ধরনের চিত্র কিন্তু খুব কমই পাই। এই ধরনের চিত্র একেবারে জীবন্ত চিত্র দেখলেই মনে হয়, ঠিক আছে, যে সে স্নান শেষে মনে হচ্ছে এই কেবল উঠে আসলো এবং সে চুল ঝাড়ছে, জীবন্ত চিত্র। তারপরে অংশটাতে আমরা যাই, তার বিখ্যাত তিন কন্যা চিত্র, অনেকে নাম শুনেছেন, তিন কন্যা গাছ চিত্র। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে।
তিন কন্যা কার চিত্রকর্ম? হ্যাঁ, অনেকে শুনে থাকবেন, ঠিক ওই যে মন করা সত্যের মতো। তিন কন্যা একটা সিরিজ চিত্রকর্ম, ঠিক আছে? আমি তিন কন্যা সম্পর্কে বলি। তিন কন্যা তিনজন নারীকে দেখানো হয়েছে, একজন লাল রঙের, একটা হলুদ রঙের, একটা সবুজ রঙের শাড়ি পরে, সে কোন একটা যেহেতু সিরিজ চিত্রকর্ম, তিন কন্যা ওয়ান, তিন কন্যা টু, তিন কন্যা থ্রি এরকম আছে। কোনো হয়তো মাঠের ভিতরে দেখাইছে তিন কন্যাকে, কখনো পথের ভিতরে, পথের সামনে দেখিয়েছে, কখনো গাছের ডালে দেখিয়েছে তিন কন্যাকে, এরকম তিনি এই সিরিজ তৈরি করেছিলেন। তাহলে দেখি তিন কন্যা তার বিখ্যাত চিত্রকর্ম দেখি। তার ফোনটা আরে দিলে স্ক্রিনটা মনে হয় আরো বড় দেখা যেত। কথা সত্য। জি স্যার, এবার ক্লাসরুম ক্লাসরুম মনে হচ্ছে। এই আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শটা আপনার একটু আগে দেবেন না? চলো, কি হলো? দাঁড়ান 1 মিনিট। হয় দেখা যায় এবার? জি স্যার, একদম পারফেক্ট। আচ্ছা, তিন কন্যা, এটি 1955 সালে তেল রঙে আঁকা। 1955 সাল। তেল রং ব্যবহার করে 1955 সালে এই চিত্রটি আঁকা, ঠিক আছে? 1955 সালে তেল রঙে আঁকা। এখানে তিন কন্যার কথা বলা হয়েছে। তিনজন কন্যাকে দেখানো হয়েছে এখানে লাল, সবুজ আর হলুদ। লাল, লাল সবুজ আর হলুদ শাড়ি পরে, দেখা যাচ্ছে স্পষ্ট? লাল, সবুজ এবং হলুদ শাড়ি পরে তিন কন্যা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি? নাকি আরো গাঢ় করব? একজন একটু বলবেন প্লিজ। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এটাই মূলত তিন কন্যা চিত্রের বর্ণনা। আপনারা আরো বর্ণনা করতে পারেন যে তিনি গ্রামীণ প্রকৃতিকে দেখানোর চেষ্টা করেছেন, প্রকৃতির সাথে নারীদেরকে মিশিয়ে ফেলার চেষ্টা করেছেন তিনি। হ্যাঁ, যে গ্রামীণ যে মেয়েদেরকে প্রাকৃতির সাথে মিশিয়ে একটা তার শৈল্পিক ধারা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আচ্ছা, আর একটা হলো গল্প গুজব, তার চিত্রের নাম এটা। মূলত একটা গল্প করার দৃশ্য গ্রামীণ 1950 সালে, ঠিক আছে? এটা আবিষ্কার করে হয় 1950 সালে চিত্রকর্মটা অঙ্কন করেন। আর এটা বিশেষত্ব কি গল্প গুজব? এটা হলো
মানে একটা পুতুল চিত্র, পুতুলের মতো আকৃতিতে। আপনারা এটা লিখবেন, এটা পুতুল চিত্রের মতো আকৃতি। পুতুল চিত্র এতটুকু লিখুন। 1950 সালে এটি হয় এবং পুতুল চিত্র কামরান তৈরি করেন। ঠিক আছে, এটি মনে হচ্ছে দুইজন পুতুল গল্প করছে, ঠিক এই ধরনের ভাষে এই চিত্রকর্ম তৈরি করেন। আচ্ছা, আর একটা তার বিখ্যাত চিত্রের কথা বলি। অনেকগুলো চিত্র আছে, আপনারা এটা মুখস্থ করে নেবেন, আমি যে চিত্রগুলো বলছি সেগুলোর জন্য মনে থাকবে। মাছ ধরা, এই মাছ ধরা চিত্রকর্মটি তিনি 1950 সালে তেল রঙে আঁকেন। তেল রং ব্যবহার করে আঁকেন। ঠিক আছে, এটি মূলত আমরা দেখবো যে ফসলের ক্ষেতে মাছ ধরার দৃশ্য। ছিপছিপে পানিতে যে তারা বিভিন্ন ডালা, তারপরে ছোট ছোট কাপড়ের ভাঙা কাপড় নিয়ে ছোট বাচ্চারা যে মাছ ধরার দৃশ্য, মূলত সেটাই দেখিয়েছে এই মাছ ধরা চিত্রকর্মটি। আপনারা চিত্র সার্চ দেবেন, যেরকম দেখবেন সেরকম বর্ণনা দেবেন, এই হলো কথা। আচ্ছা, এটা স্টার দিয়ে নেন, এটা একটা এই চিত্রটা আসে প্রায়, সেটা হলো জলকেলি। চিত্র নাম হলো জলকেলি। জলকেলি কি, এটা একটা চিত্র আমরা জানি, 1968 সালে জল রঙে আঁকা। 1968 সালে জল রঙে আঁকা। ঠিক আছে, 1968 সালে এটি জল রঙে আঁকা একটি চিত্রকর্ম। মূলত দুইজন নারীকে দেখানো হয়েছে, তারা স্নানরত অবস্থায় এবং মূলত জল নিয়ে খেলা করছে, এর গায়ে পানি ছিটিয়ে মারছে, ওর গায়ে পানি মারছে, ঠিক এই ধরনের চিত্রকর্ম এখানে। ঠিক আছে, এক কথা এটা একটি গোসলের দৃশ্য। এখানে বর্ণনা দেখানো হয়েছে, এরকম দেখানো হয়েছে, শস্য শাড়িতে দুইজন রমণী মূলত একে অপরের গায়ে মূলত জল ছিটাচ্ছে। আকাশের নীল আর জলের স্বচ্ছ নীল যেন এক হয়ে গেছে। এখানে বর্ণনাটা এরকম এসেছে। এখানে নারী দেহের অপরূপ সৌন্দর্যকে তিনি সুন্দর নিপুণ ভাবে তার তুলিতে ফুটিয়ে তুলেছিলেন। নারী দেহের অপরূপ সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলেছিলেন তার চিত্রের মাধ্যমে। এটা মূলত এটা বর্ণনা থাকবে জলকেলি। পরেরটায় যাই, বংশী বাদক। বংশী বংশী বাদক মানে যা বাঁশি আলা, এটা মূলত আলাদা, এটা পোস্টার কালারে, পোস্টার রঙে আঁকা।